মর্নিং ফ্রম গুয়াহাটি। তো কালকে রাত্রিবেলাতে আমরা গুয়াহাটিতে এসে পৌঁছেছিলাম। দেখেছিলে কীরকম রাস্তার অবস্থা ছিল। ওই ল্যান্ডস্লাইড হয়েছিল, যার দরুন আমাদের অনেকটা পৌঁছতে দেরি হয়েছিল। তার উপর গুয়াহাটির ভিতরে প্রচুর জ্যাম ছিল কালকে। তো যার দরুন আমরা প্রায় পৌঁছতে এখানে প্রায় 7:30 হয়ে গেছিলো। তো কারোর আর কালকে আর ভিডিও এন্ড করার আমার ক্ষমতা হয়নি। মোটামুটি ডিনার খেয়ে আমরা যে যার মতো শুয়ে পড়েছিলাম। তো আজকে আমাদের ট্রেন হচ্ছে রাত্রি 10:55 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস গুয়াহাটি থেকে। সেই ট্রেনটা আমরা ধরবো। তো তার জন্য হাতে অনেকটা টাইম আছে। আর আমরা এসে উঠেছিলাম সেইখানে যেখানে আমরা ফার্স্ট যখন গুয়াহাটিতে আসি তখন যেখানে ছিলাম আমরা সেখানেই আজকে আমরা আছি। তো ভাবলাম যে হাতে যখন একটু টাইম আছে তখন একটু এখান থেকে উমানাথ টেম্পল, গুয়াহাটির রোপওয়ে আর একটু পল্টন বাজার এইগুলো একটুখানি ঘুরে আসি। আমরা এই বেরালাম, অলরেডি বাইরে ঢাকের আওয়াজ হচ্ছে, মানে মনটা যে কি ভালো লাগছে না যে পুজো চলে এসেছে। আর গুয়াহাটিতে তো অবভিয়াসলি এখানেও তো দুর্গোৎসব হয়, বাইরে পুরো ঢাকের আওয়াজ হচ্ছে। সকালবেলা অলরেডি ঢাকের আওয়াজে আজকে ঘুমটা ভেঙেছে। মনটা এত ভালো লাগছে না যে পুজো চলে আসছে, কি মজা। সামনের সপ্তাহে এই দিনে অষ্টমী, হেবি মজা লাগছে। কতক্ষণে কলকাতায় যাব, কলকাতার সেই ফিলিংসটা মানে গুয়াহাটিতেও আছে, বাট কলকাতার ওই ভাইবসটা কলকাতা ছাড়া কোনো জায়গায় পাওয়া যায় না। তো চলো এখন বেরোই। অলরেডি এতক্ষণ ঢাকের আওয়াজ আসছে না তোমাদের? আমাদের হোমস্টের সামনে এই সুন্দর একটা ঝিল মতো ছিল, এখানে একটু গেলাম আর তার পাশেই এই মন্দিরটা ছিল। দর্শন করে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে, যেটা হচ্ছে উমানন্দ টেম্পল। তো এখান থেকে উমানাথ টেম্পল যাওয়া যায়, যার জন্য ফেরির টিকিট কাটতে হয়। তো এবার দেখি ফেরির টিকিট কোথা দিয়ে পাওয়া যায়। তো আমি ফেরিতে উঠে পড়েছি, ঠিক আছে। 40 টাকা করে টিকিট লেগেছে। এই হচ্ছে তুমি দাঁড়াচ্ছে গিয়ে ভিতরে বসার জায়গা। আমি এখানটা বাইরেটা দাঁড়িয়ে রয়েছি এখন। ওখান থেকে টিকিটটা কেটেছিলাম। খুব লাকিলি আমরা পেয়ে গেছি। অলরেডি দেখতে পাচ্ছ ছেড়ে দিয়েছে এখান থেকে। ভগবান শ্রী বিষ্ণু যখন তার সুদর্শন চক্রের দ্বারা মাতা সতীর দেহের বিভিন্ন টুকরো করেছিলেন এবং পৃথিবীর যে প্রান্তে সেই টুকরোগুলো পড়েছিল সেখানেই গঠন হয়েছিল শক্তি। আর সেই শক্তিপীঠের সুরক্ষার জন্য বাবা মহাদেব তার এক রূপ ভৈরবকে সৃষ্টি করেছিলেন। প্রত্যেক শক্তিপীঠের রক্ষার খাতিরে একটা করে ভৈরব আছে। পুরাণ মতে যদি তোমরা শক্তিপীঠ দর্শন করে ভৈরবের দর্শন না করো তাহলে সেই শক্তিপীঠ দর্শন করার পুণ্য লাভ হয় না। কামাখ্যাও 51টি সতীপীঠের মধ্যে একটি এবং তারও একটি ভৈরব। আমরা যেদিন কামাখ্যা মন্দির দর্শন করি সেদিনকে আমাদের ভৈরবের দর্শন হয়নি, তাই জন্য আজ আমরা এসেছি ভৈরব দর্শন। মা কামাখ্যার ভৈরব উমানন্দ পিকক আইল্যান্ডের মধ্যে ভস্য কালো পাহাড়ের উচ্চতায় অবস্থিত। তো এই ভৈরব দর্শন করার জন্য আমরা লাচিত ঘাট থেকে ফেরি করে গেছিলাম। ফেরিতে যেতে সময় লেগেছিল 15 থেকে 20 মিনিট। আর এর চারপাশটা এত সুন্দর যে বলে বোঝানো যাবে না। এই আমরা চলে এসেছি পিকক আইল্যান্ডে। শোনা যায় 1694 খ্রিস্টাব্দে রাজা গদাধর সিংহের তত্ত্বাবধানে এই মন্দিরের গঠন করা হয়, কিন্তু তারপরে ভূমিকম্পের ফলে মন্দিরটি ক্ষতিগ্রস্ত হয়। পরে আবার পুনরায় এই মন্দির গঠন করা হয় এবং তখন থেকেই এই মন্দিরে পুজো অর্চনা হয়। আমরা পৌঁছে গেছিলাম পিকক আইল্যান্ডে। যেহেতু উমানন্দ মন্দিরটি একটি পাহাড়ের উচ্চতায় অবস্থিত, সেই জন্য অনেকটা হেঁটেই আমাদের ওপরে উঠতে হলো। রাস্তা কড়াই রয়েছে, কোনো অসুবিধা হয়নি, তবে হ্যাঁ, বয়স্ক মানুষদের জন্য একটু কষ্ট হবে। এখানে বাবা মহাদেবের ছাড়াও 10টি আরও ভগবানের মূর্তি আছে এবং নিত্য তাদের পূজা অর্চনা করা হয়। মন্দির প্রাঙ্গণে মোবাইল এবং ক্যামেরা ব্যবহারের অনুমতি নেই। ধর্মীয় স্থান বাদেও এই পিকক আইল্যান্ডের একটা নিজস্ব বৈচিত্র্য আছে, নিজস্ব সৌন্দর্য আছে। ব্রহ্মপুত্র নদীর মধ্যখানে এই ছোট্ট একটা দ্বীপ তার নিজস্বই একটা সৌন্দর্য বজায় করে রেখেছে। সেই সৌন্দর্য তোমাকে আকৃষ্ট করে। এখান থেকেই শুরু হচ্ছে মন্দিরের সিঁড়ি এবং তারপরে আর ক্যামেরা অ্যালাউ নেই। পুজো দেওয়ার সামগ্রী তুমি এখানেই পেয়ে যাবে, তোমাকে কিচ্ছু গুয়াহাটি থেকে নিয়ে আসতে হবে না। এখান দিয়ে পুজো সামগ্রী নিয়ে আমরা পুজো দিয়ে এলাম। 30 মিনিট মতো লেগেছিল আমাদের পুজো দিতে। পুজো দেওয়া কমপ্লিট হয়ে আমরা এবার আস্তে আস্তে নিচের দিকে এগিয়ে চললাম ফেরি ধরা। এই সময় গুয়াহাটিতে ভালোই গরম ছিল, তো আমাদের ফেরি তখনও আসেনি, তো আমরা এই জন্য একটা জায়গা বেশি বসে পড়লাম। তো 5 মিনিটের মধ্যেই আমাদের লঞ্চ চলে এলো। এবার আমরা উঠে গেলাম
ওই পারের উদ্দেশ্যে, কারণ এবার আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে গুয়াহাটির রোপওয়ে, যেটা ব্রহ্মপুত্র নদীর ওপর। তো আমরা এখন বেরোচ্ছি, ওটা হচ্ছে ওদের রোপওয়েটা, যেটা ব্রহ্মপুত্র নদীর ওপর দিয়ে। তো আমরা আমাদের ভৈরব দর্শন করে তাকে প্রণাম জানিয়ে আমরা এবার আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। পরিচ্ছন্ন জায়গা, অনেকটা বড় জায়গা, আর পার্কিংয়ের ভালো রকম স্পেস আছে। তো এবার আমরা এগিয়ে চললাম টিকিট কাউন্টারে। টিকিট কেটে আমাদের ওয়েটিং এরিয়াতে ওয়েট করতে বলা হলো, কারণ এখানে নির্দিষ্ট টাইম থাকে, সেই টাইমে রোপওয়েটা ছাড়া হয়। আমরা এখন এখানে ওয়েটিং করছি, নেক্সট টার্ন আসবে। আর আজকে গুয়াহাটিতে মারাত্মক গরম, টার্ন আসুক দিলে আমরা তারপর যাবো। অনেকটাই সিট আছে, অ্যারেঞ্জমেন্ট আছে। তো আমাদের এখানে বসে একটু গরমও লাগছে, প্রচণ্ড গরম গুয়াহাটিতে আছে। যদি আমাদের অরুণাচলের জন্য ঠিক আছে, গুয়াহাটির জন্য এই টাইম রাইট না এই টাইম ঠিক আছে, বাইরের তো ওগুলো আছে। তো ফাইনালি আমাদের টার্ন চলে এসছে, লিফটে করে আমাদের ওপরে উঠতে হলো, দেন রোপওয়ে। আমি তো ভীষণ এক্সাইটেড, এটা আমার ফার্স্ট টাইম যে আমি গুয়াহাটির রোপওয়েটা চড়ছি। উফ, দারুণ এক্সপিরিয়েন্স আমার। রোপওয়েটা যথেষ্টই বড়, এবং এখানে একটা জিনিস ভালো যে বসার জায়গা রয়েছে, যারা বয়স্ক মানুষ তাদের জন্য খুবই সুবিধা। আর হ্যাঁ, এটার মধ্যে লাইফ জ্যাকেটও রয়েছে ইন কেস অফ এনি এমার্জেন্সি। তো ফাইনালি আমাদের রোপওয়ে স্টার্ট হলো। 2020 সালের 24শে আগস্ট এই রোপওয়ে সার্ভিসটা প্রথম চালু হয় গুয়াহাটি শহরে। গুয়াহাটি রোপওয়েটা হচ্ছে পৃথিবীর প্রথম সবচেয়ে বড় কোনো নদীর ওপর বানানো রোপওয়ে। এটার দৈর্ঘ্য হচ্ছে 1.8 কিলোমিটার, যেটা গুয়াহাটির নর্থ থেকে সাউথকে যুক্ত করে। গুয়াহাটির রোপওয়েটা উদ্বোধন হওয়ার পরপরই ট্যুরিস্টদের কাছে একটা দর্শনীয় স্থান হয়ে যায়, কারণ এই রোপওয়েতে যাওয়ার সময় আমরা উমানন্দ টেম্পলের ওপর দিয়ে যাই, যেখান থেকে আমরা এর ভিউটা দেখতে পাই। এছাড়া ব্রহ্মপুত্র নদীর ওপর এত সুন্দর ভিউ দেখা যায় যে বলার কথা না। এই ভিউ আর পারিপার্শ্বিক সৌন্দর্যই এই রোপওয়েকে আকর্ষণীয় করে তুলেছে। সামনে দেখো, ওটাই হচ্ছে পিকক আইল্যান্ড, যেখান থেকে আমরা কিছুক্ষণ আগে ঘুরে এলাম। এবার আমরা উমানন্দ মন্দিরের ওপর দিয়ে যাব, যার দৃশ্যটা সত্যি খুব মনোরম। গুয়াহাটি আসলে অবশ্যই কিন্তু এই রোপওয়েটা মিস করো না কোনোভাবে। গুয়াহাটি রোপওয়ের টাইমিং হচ্ছে সকাল 8:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। আর হ্যাঁ, মাঝখানে 1টা থেকে 1:30 পর্যন্ত লাঞ্চ ব্রেক থাকে, যখন রোপওয়ে সার্ভিস বন্ধ থাকে। রোপওয়ের মধ্যে টোটাল 30 জন প্যাসেঞ্জারের ক্যাপাসিটি আছে, এবং তার সাথে একজন অপারেটর থাকে। টিকিট প্রাইস হচ্ছে 100 টাকা পার হেড পার সাইড। এবার বলি কত সময় লাগবে। সময় লাগবে 7 থেকে 7.5 মিনিট মতো। আর কিভাবে যাবে? তোমরা গুয়াহাটির যে কোনো জায়গায় যেখানেই হোটেলে থাকো কিনা, অটোওয়ালাকে উঠে বলবে গুয়াহাটি রোপওয়েতে যাব, সে তোমাকে ঠিক জায়গাতে পৌঁছে দেবে। আরেকটা কথা বলে দিই, প্রত্যেক মাসের 2য় এবং 4র্থ বৃহস্পতিবার রোপওয়ে সার্ভিসটা কিন্তু বন্ধ থাকে। তো সেই অ্যাকর্ডিং তোমরা তোমাদের প্ল্যান করে নিও।
দেখতে দেখতে আমরা চলে এলাম অন্য পারে। তো চলো এবার রোপেও থেকে বেরানো যাক। তো আমরা রোপওয়ে করে এলাম, আবার এই রোপওয়ে করে আমরা ওই দিকে যাবো। আমরা ছিলাম সাউথ, এলাম নর্থে, এবার নর্থ থেকে যাবো সাউথ। এখানেও দুটো মন্দির আছে দেখার জন্য, রাধা কৃষ্ণের মন্দির, আরেকটা কি মন্দির, কিন্তু আর শরীর দিচ্ছে না এরকম। তো ওই জন্য আমরা কী করছি, এবার আমরা আবার রোপওয়ে করে ব্যাক করছি। এরপর আমরা লাঞ্চ করবো। অলরেডি আরেকটু বাজে, এবার খিদেও পাচ্ছে, কিন্তু সকালে ব্রেকফাস্টটা দেরি করে করেছিলাম, তারপর ওখান থেকে আমরা যেটা কন্ট্যাক্ট করলাম। তো আমরা এবার রিটার্ন যাচ্ছি। টিকিট এখানেও কিনে নিয়েছি, এখানেও 100 পার হেড। তো একটা রোপওয়ে এলো, এবারে আমরা যাচ্ছি। জাস্ট বাইরে বসেছিলাম, খুব সুন্দর ক্লিন এদের ওয়েটিং এরিয়াটা। এবার আমরা যাচ্ছি হচ্ছে কি আমাদের রোপওয়ে, যে দেখো আমাদের রোপওয়ে অলরেডি দাঁড়িয়ে আছে। তো যেরকমভাবে এসেছিলাম আমরা ঠিক সেরকমভাবেই এবার যাবো। অবশেষে আমাদের রোপওয়ে যাত্রা কমপ্লিট হলো। এক্সপিরিয়েন্স দুর্দান্ত ছিল, ভিউ দুর্দান্ত ছিল। গুয়াহাটি আসলে অবশ্যই কিন্তু এই রোপওয়েটা তোমরা মিস করো না। তো এবার আমরা ব্যাক করছি আমাদের হোটেলের উদ্দেশ্যে, তার আগে লাঞ্চ করব অবশ্যই। তো এই ভিডিওটা আজ এখানেই। তো গুয়াহাটির এই লাস্ট ভিডিও তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্টে জানিও। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই নিজের পরিবার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করো, নতুন হলে সাবস্ক্রাইব করো। আর এর পরবর্তী এবং লাস্ট ব্লগ আসছে খুব তাড়াতাড়ি। চলো, টিল দেন টেক কেয়ার, টাটা।